নারী নষ্ট ঘাটে আর পুরুষ নষ্ট হাটে, গ্রাম বাংলার এই প্রচলিত প্রবাদটি মিথ্যে হয়ে যায় তখন যখন ঘাট আর হাট মিলেমিশে একাকার হয়ে যায়। আর সেই হাট মিশ্রিত ঘাট যদি হয় জীবনের অনুষঙ্গ, তখন বদলে যায় জীবনের সব গল্প। একটি ঘাটের ইতিবৃত্ত নিয়েই মাছরাঙার আজকের বিশেষ। ঘাটের নাম মাওয়া। পদ্মা সেতু হবে এখানে, আর তাই স্বপ্নও দেখছেন অনেকে এই ঘাটকে ঘিরে। তবে এই ঘাটই অনেকের স্বপ্ন ভেঙে শুধু দেয়নি, সারা জীবন কেঁদে পদ্মার জল বাড়িয়ে দেওয়ার আয়োজনও করে দিয়েছে। তবে কোনো কিছুতেই জীবন থমকে থাকে না। নদীর মতোই জীবন এগিয়ে যায়, কুল ভেঙে অথবা নতুন চরের নিশানা নিয়ে। তারপরও জীবনের গন্তব্য অথবা ঘাট কারো কারো কাছে কেবলই হয়ে ওঠে প্রশ্নবোধক। ঘাটের মরা শব্দের অর্থ মুমূর্ষু। শব্দটি বাংলা ভাষায় বহুল প্রচলিত, কিন্তু যেই ঘাটে মানুষ মরে তার সমার্থক কোনো শব্দ এখনো প্রচলিত হয়নি। তারপরও এই মাওয়া ঘাটে সম্প্রতি পিনাক ৬ নামে একটি লঞ্চ ডুবি হওয়ার পর এই ঘাটকে অনেকে সেই মরার ঘাট হিসেবেই চিহ্নিত করছেন। গত ৪ই আগস্ট পিনাক ৬ নামের একটি লঞ্চ ডুবে গিয়েছিল এই ঘাটের পথে। এরপর চলে উদ্ধার তৎপরতা। আধুনিক সব উদ্ধারকারী জাহাজের কর্মকাণ্ড কিংবা সনাতনী কপ্পা পদ্ধতির দিকেও ছিল সারা দেশের সব মানুষের চোখ। কারণ ৮ দিনে মাওয়াসহ ভাটির কয়েকটি জেলার নদী থেকে ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সরকারি হিসেবে আরও নিখোঁজ ৬১ জন। ৮ দিন পর মরদেহগুলোকেও যেন লঞ্চের মতোই পরিত্যক্ত ঘোষণা করল প্রশাসন। তবুও কিছু কান্না কি ঘাটের বাতাসে, বালুতে অথবা পদ্মার জলে মিশে থাকেনি? যদি তাই না হবে, তবে আয়েশা আর আছিয়ারা সেখানে কেন আসে? কোন মায়া তাদেরকে টেনে নিয়ে আসে? আয়েশাদের কপাল সত্যিই খারাপ। যে ঘাটে এসে তারা তার পরিবারের ৪ সদস্যকে হারিয়েছে, সেই ঘাট দিয়েই তাকে পারাপার হতে হবে। এই ঘৃণা কি কেবলই পদ্মার প্রতি? আজকে যখন পার হয়ে আসলা তখন নদী দেখে ভয় করে নাই? নদীর দিকে তাকাইনি। আমরা তো প্রধানমন্ত্রী না যে আমরা হেলিকপ্টার নিয়ে শিবচরে নামো, হেলিকপ্টার নিয়ে মাওয়াঘাটে নামো। আমরা তো গরিব লোক, আমাদের তো লঞ্চের এই ফেইতেই পার হতে হবে। ওই ঘটনায় সরকার তদন্ত কমিটি করেছে। কমিটি ঘাটতে থাক পুরনো কাসুন্দি। আমরা বরং ঘাটটা একবার ঘুরে দেখি। স্পিডবোট ঘাট থেকেই শুরু করা যাক। কিন্তু এ আবার কেমন নাম? চমকের এখানেই শেষ নয়। ঘাটে যাওয়ার পথে আরও একটি সাইনবোর্ডে চোখ আটকে যায় সহজেই। সততাই সর্বোৎকৃষ্ট পন্থার নতুন মানেও তৈরি হয়েছে এখানে। অ্যাড্রেসটা আছে লেখা যে ডিজিটাল মাধ্যম। হয়তো বাংলাদেশে যদি মনে করেন যে ডিজিটাল না হয়, তাহলে একজন মানুষ অন্তত আমরা পাওয়া গেছে যে ডিজিটাল এটাই তো। পদ্মার বুকে এই গতির রাজার নাম কিন্তু স্পিডবোট নয়, সিবোট। যদিও চলে নদীতেই। লঞ্চের ১.৫ ঘন্টার পথ এই বোট পাড়ি দেয় আধা ঘন্টারও কম সময়ে। এই বোটে যারা চলাচল করেন তাদেরকে সাহসী না বলে উপায় নেই। কারণ প্রমত্তা পদ্মায় চলাচলকারী বোটের কোনো অনুমোদন নেই, দেখভালের জন্য নেই কোনো কর্তৃপক্ষ। বোট মালিকরাই এখানে সর্বেসর্বা। তবে পিনাক ডুবে যাওয়ার পর এখানে কিছু পরিবর্তন এসেছে। যাত্রীদের নিরাপত্তায় রাখা হয়েছে লাইফ জ্যাকেট। তবে এই জ্যাকেট কি পারবে শেষ রক্ষা করতে? 85% স্পিড বোটে এখনো লাইফ জ্যাকেট দেয়নি। ভয় ততটা লাগে না, মানে যাইতে তো অভ্যাস হয়ে গেছে, তো এর জন্য। যাত্রী চায় না, অনেকে গায়েও দিতে চায় না, অনেকে কয় গায়ে দিম খেলি, আমরা সাঁতার জানি, তা আমরা জোর করে দেই। ভোরে মনে করেন 6:30 কিংবা 6টার থেকে লাস্ট 6টা আজান দেওয়ার আগে আমরা বন্ধ করে দেই আলো থাকতে। সকাল থেকে দুপুর পর্যন্ত লঞ্চঘাট প্রায় শুনশান, যাত্রী কম, তাই হাঁক ডাকও কম। ঘাট কর্তৃপক্ষের কেউ যে ঘাটে আছেন তা বোঝা মুশকিল। মাওয়া কাওড়াকান্দি নৌ রুটের যাত্রী এবার আমরা। ততক্ষণে বিকেল, যাত্রা শুরু লঞ্চে। যাত্রীরা যে লঞ্চের চালক ও মালিকদের কাছে জিম্মি, সেই কথা যেমন শোনা গেল, তেমনি শোনা গেল দুর্ঘটনা এড়াতে কিছু চালকদের প্রত্যয়ী মনোভাবের কথাও। অতিরিক্ত যাত্রী থাকলে মনে করেন লঞ্চে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না, মনে করেন, কারণ যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হলো। মালিক যদি ওভারলোড দিয়ে দেয় আমরা লঞ্চ থেকে নেমে যাবো, মালিক লঞ্চ চালায় আসবো। আমাকে 189 জন কাগজ আছে, আমরা 189 জন যাত্রী আমরা গইনা আনু, আমরা গইনা চালাম। কাওড়াকান্দি থেকে এবার ফেরার পালা, আর আমাদের বাহন ফেরি। ফেরির আকার ও চলার গতিভেদে সময় লাগে 1.25 ঘন্টা থেকে 2.25 ঘন্টা। এই পথে ফেরি সবচেয়ে নিরাপদ, ডুবে যাওয়ার ঝুঁকি নেই বললেই চলে। স্পিড লঞ্চে যাতায়াত করতাম,
কিন্তু আসলে নিরুপায় করতাম, কিন্তু এখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর। আগে যতবার নানুর বাসায় বেড়াতে আসছি ততবার লঞ্চে গেছি, এই প্রথম ফেরিতে যাতায়াত করতেছি। সারাদিনের শেষে সন্ধ্যার দিকে দেখা পাওয়া গেল বিআইডব্লিউটি এর এই কর্মকর্তার। সারাদিন ছেড়ে যাওয়া লঞ্চগুলোকে ছাড়পত্র দেওয়া হয়েছে কিনা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছে কিনা, এসব বিষয়ে এই কর্তার কাছে কোনো তথ্য নেই। যেন আল্লাহর মাল তারা আল্লাহর হাতেই ছেড়ে দিচ্ছেন। আমার মনে হয় ভাই এখন একটা অবস্থা চলতেছে, আমাদের তো অনেক চাকরির চাপ আছে, উনি একটা ছোট আমার মনে হয় এইখানকার যারা নিয়ন্ত্রণ করে তারা আসুক, তার তখন কথা বলে। আজকে আরো আসবে না, এটা ঠিক। আজকে উনি আমারে বললেন বন্দর কর্মকর্তা যিনি দায়িত্বপ্রাপ্ত, উনি হচ্ছেন ওই তদন্ত কমিটি সংক্রান্ত কাজে ঢাকায় মিটিং সেটিংয়ে ব্যস্ত আছে। মাওয়াঘাটে এখন সন্ধ্যা নামে লঞ্চ চলাচল বন্ধ হলেই এই সময়টি যদিও নির্ধারিত সন্ধ্যা 6টা পর্যন্ত, তবে আগে এটি ছিল রাত 8টা পর্যন্ত। সাম্প্রতিক একটি দুর্ঘটনার কারণে এই সময়সীমা কমিয়ে সন্ধ্যা 6টা নিয়ে আসা হয়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই কথা কেবলই কথার কথাই প্রমাণ হলো, কারণ সন্ধ্যার অনেক পরও চলতে দেখা গেল সিবোট। অন্ধকারে কোনো রকম আলোর ব্যবস্থা না করেই বোটগুলো ঘাট ছাড়তে থাকে। নৌ পুলিশের বাসিও তারা তোয়াক্কা করল না। এই অবস্থা চলতে দেখা গেল প্রায় রাত 9টা পর্যন্ত। ঘাটের লোকজন কিছু আছে যারা নিয়ে মনে করেন ওই সিবোটের থেকে 200-400 টাকা নেয়, টাকার বিনিময়ে দেখা গেছে একটা সিবোট ঘুরে ছেড়ে দিল। রাতের পদ্মায় যে আলো জ্বলতে দেখা যায় তার উৎস ফেরি, নয়তো কোনো মাছ ধরার ট্রলার অথবা মালবাহী কোনো জাহাজ। দিনের ক্লান্তি মুছে ফেলতে সবাই যখন বিশ্রামের আয়োজন করছে, তখন যেন নতুন করে জেগে উঠছে ফেরিঘাট। আর সে কারণেই রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এখানকার ব্যস্ততা। তবে ঠিক এর উল্টো চিত্র মাওয়া লঞ্চঘাটের। সন্ধ্যার পর থেকে এই লঞ্চঘাটের লঞ্চ চলাচল স্থগিত হয়ে যাওয়ার পর থেকেই এখানে নামতে শুরু করেছে রাতের নিস্তব্ধতা। লঞ্চঘাটের অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে আসে, দোকানপাট বন্ধ, ঘাটেও আলো নেই। ঘাটের নিরাপত্তায় নিয়োজিত এই বৃদ্ধের বাঁশির শব্দ জানান দেয় রাত এগিয়ে চলেছে। এই সন্ধ্যার পর থেকে সব বন্ধ, চলে না, বন্ধ করে দিচ্ছে। তো প্যাসেঞ্জার লোক নাই আমাদের এখানে, লোক 12টা 1টা চলাফেরা করে, এরপর ফেরিঘাট কেন্দ্রিক ব্যস্ততা শেষ নেই। এখানে দিন আর রাত সমান, বৃষ্টিও কোনো বাধা নয়। ফেরিতে জায়গা পেতে বাস ও ট্রাকের প্রতিযোগিতা চলে সেই বৃষ্টির মধ্যেও। ঘাটকর্মীরাও সজাগ, ছাতা মাথায়। ঘাটে হাট বা বাজার সাজিয়ে বসা দোকানগুলোর দিকে যখন যাচ্ছি, তখন রাত 3টা। দোকানগুলো শেষ কবে বন্ধ হয়েছে তা মনে করতে পারা কঠিন, কারণ এ যে ঘাটের জীবন। 24 ঘন্টা না, সেফটি বাই সেফটি লোক আছে। রাত 4টার সময় যদি জলের তল থেকে কোনো মানুষকে আপনি ফুস করে জেগে উঠতে দেখেন, তখন আটকে না উঠে পারবেন না। ছেলেটির নাম আশরাফুল, বয়স 10 কিংবা 12। ঘাট ওর জীবনকে জলের দামেই যেন কিনে নিয়েছে। শুরু করি 8টার থেকে শুরু করি, আবার এলো একটা সকাল পর্যন্ত খাই। ডুবাইতে থাকিস? না, ডুবাইতে থাকি না, তো এমনি ডুবছিলাম। আরও ঘণ্টাখানেক বাদে ঘাটে তাজা ইলিশের ঘ্রাণ ছুটতে শুরু করে। মাওয়া ঘাটের ইলিশ খেতে যারা মুখে লালা ঝরান তাদের জন্যই এই বাজার। পদ্মার ইলিশ মেলে এখানে, আর তাই দাম নিয়ে দরাদরি না করাই ভালো। পদ্মায় থেকে বায়না দুয়ার দিয়া মাছ ধরছি 2-4 হাজার, এক পিছু 4 হাজার বেচলো হবে। পদ্মার মাছটা সলিড পায়, কোনো ফরমালিন মুক্ত তাজা মাছ, সেজন্য মানুষ আর কি আগ্রহ করে নিতে এখানে আসে। এদিকে ভোরের আলো ফুটতে না ফুটতেই দিনের ব্যস্ততার প্রস্তুতি শুরু হয় লঞ্চ ও স্পিডবোটের ঘাটে। ঘাট মানে জীবনের পারাপার, আনন্দ বেদনা অথবা সম্ভাবনা। আর সে জীবনের প্রতিটি ঘাট হোক নিরাপদ, এই প্রত্যাশায় শেষ করছি মাছরাঙার আজকের বিশেষ। বিদায়।